প্রথমবার রাশিয়ার সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার শঙ্কা প্রকাশ জেলেনস্কির। রুশ বাহিনীকে মোকাবিলায় চাইলেন আরও অস্ত্র। আদানির ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ভারতের রাজনীতিতে উত্তেজনা, পার্লামেন্টের বাইরে বিরোধী সাংসদদের বিক্ষোভ, মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। যুদ্ধ পরবর্তী গাজা সহ পুরো ফিলিস্তিনে একক শাসন ব্যবস্থার বিষয়ে একমত হয়েছে হামাস ও ফাতাহ। মিশরের রাজধানী কায়রোতে দুই পক্ষের সই করা চুক্তির একটি অনুলিপি প্রকাশ করেছে লেবাননের গণমাধ্যম আল মায়েদিন। এতে বলা হয়, হামাস ও ফাতার সমন্বয়ে গঠিত একটি কমিটি শিগগিরই গাজায় কার্যক্রম শুরু করবে। এদিকে নেতানিয়াহু বাহিনীর চলমান আগ্রাসনে গাজায় ৩৩ ইসরায়েলি জিম্মি নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। মঙ্গলবার একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে লেবাননের গণমাধ্যম আল মায়েদিন। সেখানে দাবি করা হয়েছে, কয়েক দশকের অন্তর্দ্বন্দ্ব ভুলে অবশেষে ফিলিস্তিনের শাসন ব্যবস্থা নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে হামাস ও ফাতাহ। মিশরের রাজধানী কায়রোতে করেন দুই দলের প্রতিনিধি। সেই চুক্তির একটি অনুলিপি পাওয়ার দাবি করেছে গণমাধ্যমটি। এই অনুলিপি অনুযায়ী হামাস ও ফাতাহ সমন্বয়ে গঠিত গাজা উপত্যকা সমাজ কল্যাণ নামের একটি কমিটি শীঘ্রই উপত্যকাটিতে তাদের কার্যক্রম শুরু করবে। এই কমিটি ফিলিস্তিনের পশ্চিম তীর, আল কুদস ও গাজা উপত্যকায় দেশের সরকারের তত্ত্বাবধানে কাজ করবে। 10 থেকে 15 জন স্বাধীন ও বিশেষজ্ঞ ফিলিস্তিনিদের নিয়ে গঠিত হবে কমিটি। আসাদ সরকারের সমর্থনে সিরিয়ায় প্রবেশ করল ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠী। তবে আলেপ্পো নিয়ে এখনও নিশ্চুপ লেবাননের হিজবুল্লাহ। এর মধ্যেই উত্তর পশ্চিমাঞ্চলে দখলকৃত শহরটিতে বিমান হামলা চালিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। গেল এক সপ্তাহ ধরে চলমান সংঘাতে সামরিক, বেসামরিক, নাগরিক সহ প্রাণ গেছে 500-র বেশি মানুষের। একই সঙ্গে চলমান অস্থিরতার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। সিরিয়া সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইরানও। একই সঙ্গে চলমান অস্থিরতার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। এদিকে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার সরকার প্রধানকে স্বৈরশাসক উল্লেখ করলেও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতাকে সমর্থন করে না বলে বিবৃতিতে বলা হয়। গৃহযুদ্ধ বন্ধে রাজনৈতিক সমাধানের কথাও বলা হয়। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে সিরিয়ার হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার আহ্বান জানান তিনি। আলোচনায় না বসলে 13 বছর ধরে চলমান গৃহযুদ্ধের মধ্যে আবারও সিরিয়ার সংঘাত বাড়তে পারে বলে আগেই সতর্ক করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার এক টুইট বার্তায় একথা জানিয়ে সিরিয়ার শান্তি ফেরানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনীকে মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছে আরও সামরিক সহায়তা চেয়েছেন তিনি। সোমবার রাতভর ইউক্রেন জুড়ে পুতিন বাহিনী 100টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি কিয়েভের। অন্যদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জেলেনস্কি বাহিনীর 15টি ড্রোন প্রতিহতের দাবি করেছে মস্কো। এদিকে এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো যুদ্ধে হারার শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা রুশ ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষার জন্য আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন। এর মধ্যেই জার্মানির দেয়া আইরিশ T1 লিওপার্ড 1 ট্যাঙ্ক সহ বিভিন্ন সমরাস্ত্র চলতি মাসে কিয়েভে পৌঁছাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মিখাইলো ফেদেরভ রয়টার্সকে জানান, আগামী বছর ইউক্রেনের অসংখ্য রোবোটিক গ্রাউন্ড ভেহিকেল প্রয়োজন হবে, যা যুদ্ধক্ষেত্রে সেনাদের কাছে গোলাবারুদ সরবরাহ করবে এবং আহত সেনাদের উদ্ধার করবে। অন্যদিকে নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পোল্যান্ডের একটি লজিস্টিক্স হাবে ইউক্রেনের জন্য F-35 যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে। এদিকে ক্ষমতা হস্তান্তরের আগেই আগামী বছর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $72.50 কোটি মূল্যের মিসাইল, গোলাবারুদ, মাইন এবং অন্যান্য অস্ত্র পাঠাবে বলে নিশ্চিত করেছে বাইডেন প্রশাসন। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইউক্রেনের প্রতি সহযোগিতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে কিয়েভ রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চালানোর জন্য নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ছেলে হান্টার বাইডেনকে জো বাইডেনের আনুষ্ঠানিক ক্ষমা ঘোষণা ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবিরেই ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বাইডেন এতদিন ধরে ছেলেকে সাজা দেওয়ার পক্ষে থাকার অভিনয় করে গেছেন বলে অভিযোগ করেন ডেমোক্র্যাট পার্টির একাধিক নেতা। এদিকে
রিপাবলিকানরা জো বাইডেনের এই সিদ্ধান্তকে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি হিসেবে আখ্যা দেন। তবে জো বাইডেনের এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছে হোয়াইট হাউস। দীর্ঘ সময় ধরে ছেলে হান্টারকে ক্ষমা না করার সিদ্ধান্তে অনড় ছিলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও বাইডেন প্রশাসনের অনেকেই তার এই সিদ্ধান্তের প্রতি আস্থা রাখতে পারেননি। মার্কিন গণমাধ্যম সিএনএনকে বাইডেনের একজন সহকর্মী জানান, বাইডেনের ঘনিষ্ঠ প্রায় সবাই জানতেন এতদিন বাইডেন ছেলেকে সাজা দেওয়ার শুধুমাত্র অভিনয় করে গেছেন। তিনি যে তার ছেলেকে ক্ষমা করে দেবেন তা কম বেশি সবারই জানা ছিল। ডেমোক্র্যাটদের মধ্যে কেউ কেউ জো বাইডেনের বিরুদ্ধে দেশের আগে পরিবারকে গুরুত্ব দেওয়ার অভিযোগ আনেন। মার্কিন গণমাধ্যম সিএনএনকে বাইডেন ঘনিষ্ঠ একজন জানান, শেষ মুহূর্তের আচমকা সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিন ধরেই ছেলেকে নিঃশর্ত ক্ষমার পরিকল্পনা ছিল বিদায়ী প্রেসিডেন্টের। যদিও হোয়াইট হাউস জো বাইডেনের পক্ষে সাফাই গিয়ে বলে, ছেলে হান্টারকে ক্ষমা করার সিদ্ধান্ত বাইডেন এই সপ্তাহেই নিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, থ্যাঙ্কসগিভিং উপলক্ষে পরিবারের সঙ্গে মিলে অনেক দ্বিধাদ্বন্দ্বের পর এই সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন। তিনি আরও জানান, বাবা হিসেবে বাইডেনের মনে শঙ্কা ছিল যে রিপাবলিকানরা হান্টারকে শুধুমাত্র তার পিতৃ পরিচয়ের জন্য বারবার লক্ষ্যবস্তুতে পরিণত করছে এবং ভবিষ্যতেও করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির মুখপাত্র বলেন, বাইডেন সরকারের আমলে দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ অপব্যবহার হয়েছে। এর আগে বাইডেন বলেছিলেন তার ছেলের বিরুদ্ধে আনা রিপাবলিকানদের অভিযোগের কোনো ভিত্তিই নেই। এই নিয়ে এক রিপাবলিকান কংগ্রেসম্যান প্রশ্ন তোলেন, যেসব অভিযোগের কোনো ভিত্তিই নেই সেসব অভিযোগের ক্ষমা কিভাবে পেলেন হান্টার? অর্থাৎ পরোক্ষভাবে নিজের ছেলের অপরাধ মেনে নিয়ে তাকে ক্ষমা করেছেন বাইডেন। আবার অনেক রিপাবলিকান বলেন, বিদায়ী প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত গেল 4 বছরে বাইডেন ও তার পরিবারের দুর্নীতির একটি বহিঃপ্রকাশ। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের ধনকুবের গৌতম আদানির ঘুষ কেলেঙ্কারির ঘটনায় দেশটির পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছেন বিরোধীরা। এই ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধী আইন প্রণেতাদের অভিযোগ, আদানিকে বিশেষ সুবিধা দিচ্ছে মোদী সরকার। গৌতম আদানির ঘুষ কেলেঙ্কারির ঘটনায় মঙ্গলবার উত্তেজনা দেখা যায় ভারতের নয়াদিল্লিতে। কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ শুরু করেন। মোদি আদানি একই লেখা পোস্টার ও ব্যানার হাতে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান তারা। গৌতম আদানির বিরুদ্ধে 26 কোটি 50 লাখ ডলার ঘুষ দেওয়ার মাধ্যমে ভারতীয় সৌর বিদ্যুৎ সরবরাহের চুক্তি পাওয়ার অভিযোগ আনা হয়েছে মার্কিন আদালতে। একই সঙ্গে মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগও উঠেছে। যদিও আদানির বিরুদ্ধে ভারতের তদন্ত বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। ভারতীয় জনতা পার্টি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদানিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পার্লামেন্টে এই ইস্যুতে আলোচনার দাবি জানানো হলেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো মন্তব্যও করা হয়নি। আদানি গ্রুপের পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। এছাড়া আইনি পদক্ষেপ নেওয়ারও কথা জানায় প্রতিষ্ঠানটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইতালিতে সাইবার অপরাধ ও মাফিয়া চক্রের দৌরাত্ম্য ঠেকাতে কঠিন আইন করছে দেশটির সরকার। অপরাধ প্রমাণিত হলে 6 থেকে 23 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই আইনে ধরা পড়ার আশঙ্কা রয়েছে অনেক বাংলাদেশি প্রবাসীর। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। সাইবার অপরাধ এবং মাফিয়া চক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ ইতালিবাসী। সম্প্রতি বিষয়টি নজরে নিয়েছে দেশটির সরকার। অপরাধ প্রমাণিত হলে সাজা হতে পারে 6 থেকে 23 বছর পর্যন্ত কারাদণ্ড। ফৌজদারি কার্যবিধির কিছু ধারা সংশোধন সহ অপরাধে জড়িত হলে ম্যাজিস্ট্রেটকেও নতুন এই আইনের আওতায় সাজা দেবার বিধান রাখা হয়েছে। সাইবার অপরাধের মাধ্যমে নাগরিক সুরক্ষা ব্যাহত হলে হাতে নাতে গ্রেপ্তার করার সুযোগও পাবে দেশটির পুলিশ। ইতালির মন্ত্রিপরিষদ এই আইন পরিচালনার ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ এবং পরিষেবাগুলোর সম্প্রসারণের লক্ষ্যে 120 কোটি ইউরো বিনিয়োগ কর্মসূচি হাতে নিয়েছে। আর এ প্রকল্পে প্রায় 1100 নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সাইবার অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে ইতালিতে বসবাসকারী বেশ কিছু বাংলাদেশি। প্রবাসীরা বলছেন আইনটি অনুমোদন হলে বিপদে পড়বেন অনেকেই। কঠিনতর আইন পাস হচ্ছে, অতএব আমরা বাংলাদেশি যে ভাই বোন আছি আমরা চেষ্টা করব যেন সাইবার ক্রাইমগুলোকে এড়িয়ে চলার জন্য। আমরা চেষ্টা করব এখান থেকে যেন আমরা বিরত থাকি, কারণ আমাদের একটা বাংলাদেশি ভাবমূর্তি যেন সবার কাছে উজ্জ্বল থাকে। কারণ ইতিমধ্যে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা এই
অন্যান্য অপরাধে জেলে আছেন। নতুন আইন অনুমোদন হলে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড পরিষেবা, সাইবার নিরাপত্তা এবং আকাশ ও স্থল গতিশীলতার মতো প্রযুক্তিগতভাবে উন্নত সেক্টরগুলোতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মত সংশ্লিষ্টদের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। বিশেষ ক্ষমতা বলে বিতর্কিত বাজেট বিল পাস করে তোপের মুখে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। এমপিদের ভোট ছাড়াই বিল পাস করায় প্রধান বিরোধী দল ও বামপন্থী দলগুলো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনটি হলে বার্নিয়ের সরকারের টিকে থাকার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তবে সংসদ সদস্যদের অনাস্থা ভোটে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। প্রস্তাবিত বাজেটের লক্ষ্য ৬,০০০ কোটি ইউরো কর বাড়িয়ে এবং ব্যয় কমিয়ে ফ্রান্সের বাড়তে থাকা সরকারি ঘাটতি কমানো। বিবিসির প্রতিবেদন অনুযায়ী গেল নভেম্বরে পরিচালিত এক জরিপে দেখা গেছে ৬৭% মানুষ এই বাজেটের বিরোধিতা করেন। তবে দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতা বলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই পাশ করিয়ে নিয়েছেন বাজেট বিল। আর এতেই ঘটে বিপত্তি। দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনাল র্যালি ও বামপন্থী দলগুলো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এনার নেত্রী মেরিন লে পেন জানান, তার দল অনাস্থা প্রস্তাব পেশ করলে অন্যান্য দলগুলো তাদের এই প্রস্তাবে ভোট প্রদান করবে বলে আশা করেন তিনি। অনেকে ভেবেছিল মিশেল বার্নিয়ার ভালো করবে, কিন্তু এটা অনেক বেশি খারাপ হচ্ছে। আমরা এমন পরিস্থিতিতে তাকে ছেড়ে দিতে পারি না। আমরা আমাদের 1,10,00,000 ভোটারদের দেওয়া শক্তি ব্যবহার করতে যাচ্ছি। আমরা সরকারের নিন্দা জানাবো, অনাস্থা ভোট দেব। এই রাজনৈতিক বিশৃঙ্খলার জন্য বার্নিয়ার সরকার ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দায়ী। ন্যাশনাল র্যালির সদস্যদের পাশাপাশি বাম দলের সদস্যরা যদি অনাস্থা প্রস্তাবে ভোট দেন, তবে বার্নিয়ার সরকারের টিকে থাকার সম্ভাবনা খুব কম বলে জানান বিশ্লেষকরা। এই প্রস্তাব পেশ করার জন্য তাদের হাতে সময় আছে 24 ঘন্টা। বুধবারের মধ্যেই হতে হবে ভোট। এদিকে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে সংসদ সদস্যদের অনাস্থা ভোটে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছেন। 1962 সাল থেকে কোনো ফরাসি সরকারকে এ ধরনের ভোটের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়নি। দেশটিতে আকস্মিক মধ্যবর্তী নির্বাচনের পর বার্নিয়ে সরকারের গঠিত সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল না। এই অবস্থায় তাদের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আসছে তা পাশ হলে 1962 সালের আবার একটি সরকারের পতন দেখবে ফ্রান্স। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। আয়ারল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 4 দিনের মাথায় সরিয়ে ফেলা হয়েছে প্রায় সব ধরনের নির্বাচনী পোস্টার। দেশটিতে নির্বাচন শেষে পোস্টার সরিয়ে ফেলার জন্য কঠোর আইন ও এর প্রয়োগের ফলে এমনটি সম্ভব হয়েছে বলে মনে করছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সে খবর জানাচ্ছেন সৈয়দ জুয়েল। গেল শুক্রবার অনুষ্ঠিত হয় আয়ারল্যান্ডের সাধারণ নির্বাচন। দেশটির আইন অনুযায়ী ভোটের দিন থেকে 7 দিন পর্যন্ত রাখা যাবে নির্বাচনী পোস্টার, কিন্তু ভোটের 4 দিনের মাথায় অধিকাংশ জায়গা থেকে পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। দেশটির আইনে নির্ধারিত সময়ের মধ্যে পোস্টার সরানো না হলে প্রতিটি পোস্টারের জন্য প্রার্থীদের গুনতে হবে 150 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 16,000 টাকারও বেশি। শুধু তাই নয়, কোনো পোস্টার যদি এমন কোন স্থানে লাগানো হয় যাতে গাড়ি চলাচল ও সাধারণের চলাফেরায় অসুবিধা হয়, তবে উচ্চ জরিমানা ও কারাদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার আইন রয়েছে দেশটিতে। নির্বাচনী পোস্টার সরিয়ে ফেলায় শহরের সৌন্দর্য বজায় থাকে বলে মনে করেন অনেক প্রবাসী বাংলাদেশি। যেসব প্রার্থীরা একটু লেট করে তার পোস্টারগুলো নামানোর জন্য, এটা সাধারণ পাবলিক যখন রাস্তা দিয়ে যায় তখন তারা এই জিনিসটা ফলো করে এবং পরবর্তী নির্বাচনে তাদের ভোটের জন্য এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ অনেকেই মনে করে যে সে একজন ভালো প্রার্থী না, কারণ সে এই ধরনের কাজে অনেক গাফলতি করছে। এটা অনেকটা এদের ভোটের জন্য সমস্যা হয়। প্রার্থীরা তাদের ইমেজকে ধরে রাখার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই কাজটি করে থাকে। পোস্টার কখনো কোনো শহরের সৌন্দর্য বর্ধন করে না। আমাদের দেশও আশা করব আমাদের দেশও নির্বাচনী প্রার্থীরা এই কাজটি অনুকরণ করবেন। আয়ারল্যান্ডের নির্বাচনী বিধিমালা অনুযায়ী দেশটিতে ভোট কেন্দ্রের 50 মিটারের মধ্যে কোনো প্রার্থীর নির্বাচনী পোস্টার প্রদর্শন করা যাবে না। ভোটকালীন ও শেষ অবধি যদি কোনো প্রার্থী তার পোস্টার প্রদর্শন করেন, তবে 2 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে নির্বাচনী আইনে।
পোস্টার বা দেয়াল লিখন কখনোই শহরের সৌন্দর্য বৃদ্ধি করে না। প্রার্থীর পরিচিতির জন্য নির্বাচনকালীন সময় পোস্টার জরুরি, নির্বাচন শেষে প্রার্থীর কাজই প্রমাণ করে তার পরিচিতি। এমনটাই বিশ্বাস করেন এখানে প্রার্থী ও এখানের বাসিন্দারাও। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। হংকং বিমানবন্দরে হয়ে গেল হাজার হাজার কৃত্রিম পান্ডার প্রদর্শনী। পর্যটক ও বাসিন্দাদের জন্যই পান্ডা গো নামের এই প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়। চারিদিকে শুধু পান্ডা, যদিও এগুলো আসল নয় বরং পান্ডার অবয়ব। স্থানীয় সময় সোমবার হংকংয়ের বিমানবন্দরে পান্ডা গো নামের প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এই উপলক্ষে হাজারো কৃত্রিম পান্ডা তৈরি করা হয়। হংকংয়ের পর্যটক ও বাসিন্দাদের জন্য এই আয়োজন করা হয়েছে। চলতি মাসে শহরের অ্যাভিনিউ অফ স্টার্স শপিং মল সহ বিভিন্ন স্থানে এই প্রদর্শনী করা হবে। পরবর্তীতে এগুলো তোলা হবে নিলামে, যার থেকে সংগৃহীত অর্থ দান করা হবে ওশান থিম পার্ক কর্তৃপক্ষের কাছে, যেন সেখানে থাকা পান্ডাগুলোর আরও ভালোভাবে দেখাশোনা করা হয়। বর্তমানে ওশান থিম পার্কে 6টি পান্ডা আছে। এশিয়া মহাদেশের ভেতর হংকংকে পর্যটনের অন্যতম নিদর্শন বানানোর প্রচেষ্টা হিসেবে এই ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। পান্ডার উৎপত্তি চীনে, তাই পশুটিকে অনানুষ্ঠানিকভাবে দেশটির জাতীয় মাস্কট হিসেবে তুলে ধরা হয়। বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক সুসম্পর্ক বজায় রাখার জন্য বেইজিং পান্ডাকে একটি বিশেষ হাতিয়ার হিসেবে বহু বছর ধরে ব্যবহার করে আসছে। অর্জিতা শেজিন, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।